প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বিভিন্ন গ্যাসের রাসায়নিক ধর্ম কিংবা আণবিক ভর, গন্ধ, স্বাদ, বর্ণ এগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু একই সাথে আমরা দেখি যে প্রত্যেকটি গ্যাসই কিছু সূত্র মেনে চলে, যেগুলো সব গ্যাসের জন্য প্রযোজ্য হয়। যেমন আমরা আলোচনা করেছি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপরে অ্যাভোগাড্রোর সূত্র, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। তো আমরা এখান থেকে আমরা বলতে পারি যে প্রত্যেকটি গ্যাস কিছু নিয়ম মেনে চলে, প্রত্যেকটি গ্যাস একইভাবে কিছু নিয়ম মেনে চলে, এবং প্রত্যেকটি গ্যাসের ভৌত অবস্থাকে কয়েকটি সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, যে এই সূত্রগুলো সবগুলো গ্যাসের জন্য প্রযোজ্য হবে। এবং গ্যাসের এই ভৌত ধর্মসমূহ ব্যাখ্যার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছেন, এবং তাদের এইসব মতবাদের সমষ্টিগতভাবে আমরা যে ধারণা এইসব মতবাদ থেকে পেয়ে থাকি, সেই মতবাদগুলোর সমষ্টিকে আমরা গ্যাসের গতিতত্ত্ব বলি। এবং এখানে উল্লেখ্য যে গ্যাসের আধুনিক অণু-পরমাণু ধারণা আবিষ্কারের আগেই গ্যাসের বিভিন্ন রকমের মতবাদ প্রতিষ্ঠিত হয়, এবং সেই মতবাদের আলোকে তখন সেই গ্যাসের গতিতত্ত্বের উৎপত্তি ঘটে। এবং এই গতিতত্ত্বের বেশ কিছু স্বীকার্য এখন বর্তমান রসায়নের কনসেপ্টের সাথে সবসময় মিলে না, অর্থাৎ কিছু গতিতত্ত্বের কিছু স্বীকার্য বর্তমান রসায়নের কনসেপ্টের সাথে সাংঘর্ষিক। সেগুলো আমরা যখন সামনে এগিয়ে যাব তখন সেইগুলো আলোচনা করব। এখন গতিতত্ত্বের স্বীকার্যগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথম স্বীকার্যটি হচ্ছে, যে কোনো গ্যাস অসংখ্য সূক্ষ্মাতি সূক্ষ্ম কণার সমন্বয়ে গঠিত। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম কণাগুলোর ভর পরস্পরের সমান ধরে নেওয়া হয়, এবং এই স্বীকার্যটি আসলে যখন প্রয়োগ করা হয় তখন অনুধারণা প্রচলিত ছিল না। এখন আমরা বর্তমানে অনুধারণার প্রচলনের ফলে আমরা জানতে পারি যে এই সূক্ষ্মাতি সূক্ষ্ম কণিকাগুলোকে আমরা অণু দ্বারা আখ্যায়িত করতে পারি। দ্বিতীয় স্বীকার্যটি হচ্ছে, অণুসমূহের মোট আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। অর্থাৎ আমি যদি একটি গ্যাস পাত্র নেই, এটি হচ্ছে গ্যাস পাত্র, এবং এর ভিতরে প্রচুর গ্যাসের অণু আছে বিভিন্ন জায়গায়, এবং গ্যাসের ক্ষেত্রে আমরা জানি অণুগুলো পরস্পরের কাছ থেকে বেশ দূরে দূরে অবস্থান করে। এখন এই স্বীকার্য অনুযায়ী বলা হচ্ছে, এই গ্যাসের অণুগুলোকে আমি যদি একত্রে রাখি তাহলে তার আয়তন হবে পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। অর্থাৎ এই অণুগুলোকে একত্রে করা হলে সেটা খুব সামান্য পরিমাণ আয়তন দখল করবে, যেটাকে আমরা হিসাবের বাইরে রাখতে পারি। অর্থাৎ অণুসমূহের মোট আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। এটা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের দ্বিতীয় স্বীকার্য। তৃতীয় অনুসিদ্ধান্তে ধরে নেওয়া হয়, অণুসমূহের নিজেদের মধ্যে এবং অণু ও গ্যাস আধারের দেয়ালের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। যদিও আমরা জানি বর্তমানে যে অণু সমূহের পরস্পরের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বিরাজ করে, এটাকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলা হয়। এরপরে বলা হচ্ছে, গ্যাসের অণুসমূহ সর্বদা খুব দ্রুত গতিতে এবং সরলরৈখিক পথে সব দিকে ছোটাছুটি করে। এর ফলে গ্যাস অণুসমূহের নিজেদের মধ্যে এবং পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক। এটা আমরা যখন গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছি যে একটি পাত্রে যদি অণু থাকে তাহলে গ্যাসের অণুগুলো বিভিন্ন দিকে সর্বদা সরলরৈখিক পথে ছোটাছুটি করছে, বিভিন্ন দিকে ছোটাছুটি করবে। এই ছোটাছুটির ফলে তারা একসময় পাত্রের গায়ে
ধাক্কা লাগবে তাদের, কিংবা তাদের নিজেদের মধ্যেও ধাক্কা লাগতে পারে। ধাক্কা লাগার ফলে তাদের দিকের পরিবর্তন ঘটবে, যেমন এই অণুটি পাত্রের গায়ের সাথে ধাক্কা লেগে এদিকে চলে আসবে, কিংবা এই অণুটি এই অণুর সাথে ধাক্কা লাগার পরে এদিকে চলে যাবে। এভাবে তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই সংঘর্ষের ফলে তাদের দিক পরিবর্তন ঘটবে এবং সংঘর্ষগুলো হবে সম্পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ ধাক্কার পূর্বে তাদের যেই ভর এবং বেগ থাকবে, ধাক্কার পরে তাদের ভর বেগ সমান থাকবে, অর্থাৎ তাদের বেগের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র বেগের দিকের পরিবর্তন হবে। যেমন আমরা জানি যে একটি রবারের বল যদি আমি উপর থেকে ফ্লোরের দিকে নিক্ষেপ করি, তাহলে দেখব যে রবারের বল অনেকটা উপরে উঠছে। যদি লোহার বলও একইভাবে আমি নিক্ষেপ করি, দেখা যাবে যে লোহার বল খুব একটা উপরে উঠছে না। এখান থেকে আমি বলতে পারি যে রবারের বল লোহার বলের তুলনায় অনেক বেশি স্থিতিস্থাপকভাবে ফ্লোরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এবং একটি সংঘর্ষ যদি সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, তাহলে একটি রবারের বল যদি পাত্রের কোনো ফ্লোরে ধাক্কা খায় এবং সেই ধাক্কা যদি সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, তাহলে রবারের বল ঠিক সংঘর্ষের ফলে বিপরীত দিকে একই পরিমাণ উঠে আসবে এবং সেটা আবার একইভাবে নিচের দিকে নেমে যাবে। এবং ফলে এই স্থিতিস্থাপকতার ফলে তার এই ওঠানামা সর্বদা চলতে থাকবে। কিন্তু একটি সংঘর্ষ যদি স্থিতিস্থাপক না হয়, তাহলে এটি কয়েকবার ড্রপ খাওয়ার পরে এটি আস্তে আস্তে ফ্লোর বরাবর স্থির হয়ে যাবে। কাজে আমি একটি স্থিতিস্থাপক সংঘর্ষকে বলতে পারি যেই সংঘর্ষের ফলে কোনো বস্তু বা কোনো কণিকা একই বেগে ফেরত আসে বা তার বেগের পরিবর্তন ঘটে না, সেই সংঘর্ষই হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। পঞ্চম স্বীকার্যে ধরে নেওয়া হচ্ছে অণুসমূহ গোলাকার, কঠিন ও সম্পূর্ণ স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। অণুসমূহ স্থিতিস্থাপক ধরে নেওয়ায় আমরা এটা ধরে নেই যে তারা যখন পাত্রের দেয়ালে বা পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে, তখন তাদের গতির পথ পরিবর্তন হবে, কিন্তু তাদের বেগ বা গতির হার একই থাকবে। অর্থাৎ তাদের গতিশক্তি অন্য শক্তিতে পরিবর্তিত হয়ে গতিশক্তি কমে যাবে না এবং সম্পূর্ণ সংঘর্ষটি স্থিতিস্থাপক থাকবে। গ্যাস আধারের দেওয়ালের উপর গ্যাসের অণুসমূহের অবিরাম সংঘর্ষের ফলে গ্যাসের চাপের সৃষ্টি হয়। তাহলে কীভাবে ধরি, এটি গ্যাস চেম্বার এবং বা গ্যাস আধার, এর ভিতরের অণুগুলো আমরা যখন এখানে অণু দেখাচ্ছি, তখন যদিও খুব অল্প সংখ্যক অণু দেখানো হয়, আসলে এখানে একটি চেম্বারে প্রচুর, সেটা আমরা কোটি কোটি দিয়ে প্রকাশ করলে হয়তো কম হয়ে যাবে, প্রচুর গ্যাস অণু থাকে। তো এই গ্যাসগুলো যে কোনো মুহূর্তেই প্রচুর পরিমাণ, যেহেতু অনেক গ্যাস অণু থাকে, যে কোনো মুহূর্তেই এখানে পাত্রের দেওয়ালেও যথেষ্ট পরিমাণ অণু সংঘর্ষ ঘটে এবং প্রচুর অণু হওয়ায় সাধারণত মোটামুটি সবসময় একই হারে সংঘর্ষ চলতে থাকে। ফলে এই সংঘর্ষের ফলে পাত্রের দেয়ালে একটা ধাক্কা লাগে। এই ধাক্কার ফলে আমরা যদি এটাকে চাপে পরিবর্তন করি, অর্থাৎ এই গ্যাস অণুসমূহ যখন এই পাত্রের দেয়ালে ধাক্কা দিচ্ছে, তার মানে হচ্ছে এরা বল প্রয়োগ করছে এবং এই প্রযুক্ত বল থেকে যদি আমরা চাপ হিসাব করি, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি, এবং এটাই এই ধাক্কার ফলেই আমরা যে চাপ পাই সেটাই হচ্ছে গ্যাসের সৃষ্ট চাপ। এটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের ষষ্ঠ অনুসিদ্ধান্ত নয়, ষষ্ঠ স্বীকার্য। সেই স্বীকার্যে বলা হচ্ছে অণুসমূহের মোট গতিশক্তি বা প্রতিটি অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝি তা হলো একটি গ্যাস চেম্বারের প্রতিটি অণুর
গতিশক্তি বিভিন্ন হয়, অর্থাৎ এই অণুটির গতিশক্তি যা হবে এই অণুটির গতিশক্তি তার চেয়ে ভিন্ন হতে পারে, কিংবা এক একটি অণুর গতিশক্তি এক এক রকম হতে পারে। কিন্তু আমি যদি এই গ্যাস চেম্বারের তাপমাত্রা বাড়াই তাহলে গড়ের প্রত্যেকটি অণুর গতিশক্তি বেড়ে যাবে, অর্থাৎ এই অণুর গতিশক্তি তখন আর একটু বেশি হবে, এই অণুর গতিশক্তি তখন হয়তো আর একটু বেশি হবে। এভাবে আমি গড় গতিশক্তি তাপমাত্রার সমানুপাতে বৃদ্ধি পেতে থাকবে। গড় এখানে আমরা একটি গড় করার জন্য অণুসমূহের গতির যে আমরা গড় হিসাব করি সেটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ গতিবেগ বা আরএমএস গতিবেগ। আরএমএস গতিবেগ অর্থাৎ আরএমএস গতিবেগকে বলা হয় রুট মিন স্কয়ার। রুট মিন স্কয়ার এটা হচ্ছে, অর্থাৎ আমি যদি n সংখ্যক অণুর গতি c1 গতি বা বেগ c1 c2 c3 এভাবে প্রকাশ করি cn পর্যন্ত, তাহলে আমি প্রতিটি অণুর বর্গ বেগের বর্গ পাচ্ছি c1 স্কয়ার c2 স্কয়ার c3 স্কয়ার, এভাবে চলতে থাকবে। তাহলে আমি রুট মিন স্কয়ার বা বর্গমূল গড় বর্গবেগ পাবো, অর্থাৎ সি আর এম এস সমান হচ্ছে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস cn স্কয়ার পর্যন্ত, এবং এটাকে আমাদের ভাগ করতে হবে মোট অণুর সংখ্যা দিয়ে। এভাবে আমরা প্রত্যেকটি অণুর গতিশক্তির বর্গ থেকে মোট বর্গকে যোগ করে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করে তার বর্গমূল নিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রুট মিন স্কয়ার গড় কিংবা বর্গমূল গড় বর্গবেগ, এবং এটাকে আমরা গ্যাসের গতিশক্তি বের করার জন্য ব্যবহার করতে পারি। এখন শুরুতে যেমন বলেছি আমরা যে এই গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো আছে সেগুলো বিভিন্ন সময় ব্যাখ্যা করা হয়েছে যখন আধুনিক রসায়নের অনেক কিছু আবিষ্কৃত হয়নি, যেমন পরমাণু কিংবা ভ্যান ডার ওয়ালস ফোর্স। এই জিনিসগুলো আবিষ্কৃত হওয়ার আগে এই স্বীকার্যগুলো দেওয়া হয়েছে, এবং বর্তমান রসায়নের সাথে এই স্বীকার্য পুরোপুরি একমত নয়। যেমন আমরা বলতে পারি 3 নম্বর স্বীকার্যে আমরা যেটা পড়েছিলাম, অণুসমূহের নিজের মধ্যে এবং অণু ও ব্যাসার্ধের দেওয়ালের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই। এই কথাটা এখন আর ঠিক না, কারণ আমরা জানি যে প্রত্যেকটি অণুর সাথেই পরস্পরের আকর্ষণ আছে এবং এই আকর্ষণকে ভ্যান ডার ওয়ালস বল বলা হয়। তারপর আমরা এখানে দেখেছি অণুসমূহের মোট আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অতি নগণ্য, কিন্তু এটাও পুরোপুরি ঠিক না। আমরা যদি গ্যাসের অবস্থা সঠিকভাবে নির্ণয় করতে চাই তাহলে আমাদের অণুসমূহের আয়তনগুলো হিসাব করতে হবে, কারণ আমরা যদি কোনো গ্যাসকে গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত করি তাহলে তার একটি আয়তন পাই, যেটা সেই গ্যাসের অণুসমূহের মোট আয়তন প্রকাশ করে। কাজে আমরা যদি কোনো গ্যাসের আয়তনকে এই স্বীকার্যের সূত্রে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে আয়তন পরিবর্তন করে এটাকে এই আয়তন অণুগুলোর মোট আয়তনকে আমলে নিয়ে আমাদেরকে আয়তন সেভাবে হিসাব করে আমাদের এই অবস্থাগুলো গ্যাসের অবস্থাগুলো বের করতে হবে। এছাড়া বলা হচ্ছে অণুসমূহ স্থিতিস্থাপক, গোলাকার, কঠিন, কিন্তু আমরা জানি যে সব অণু যে গোলাকার হতে হবে এমন কোনো কথা নেই, অণু বিভিন্ন আকৃতির হয়ে থাকে।
ফলে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের সাথে আমাদের বাস্তব অবস্থার পুরোপুরি মিল থাকে না। এ কারণে আমরা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুযায়ী আমরা যে সূত্রগুলো পাই সেগুলোকে আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে পুরোপুরি যথার্থভাবে কাজে লাগাতে পারি না। আমরা এর কাছাকাছি হয়তোবা ফলাফল পেয়ে থাকি। ফলে আমরা এই গ্যাসের গতিতত্ত্বকে ব্যাখ্যা করার জন্য আদর্শ গ্যাস আমরা কল্পনা করে থাকি। আদর্শ গ্যাস অর্থাৎ যে গ্যাসগুলো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহকে মেনে চলে সেগুলোকে আমরা আদর্শ গ্যাস বলি। আর আরেকটি হচ্ছে যেটা বাস্তবে যে গ্যাসগুলো উপস্থিত আছে, যেগুলো আসলে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো পুরোপুরি মেনে চলে না, কারণ বাস্তবতা আসলে ভিন্ন, সেগুলোকে আমরা বলি বাস্তব গ্যাস। অর্থাৎ আমরা বয়েল, চার্লস বা অ্যাভোগাড্রো যে সূত্রগুলো আমরা আলোচনা করেছি সেগুলো এই গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুযায়ী প্রতিষ্ঠিত। অ্যাভোগাড্রো, কাজেই এই বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রগুলোকে যদি আমি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে চাই তাহলে আমরা পুরোপুরি মিল পাবো না, কিছুটা বিচ্যুতি ঘটবে। কাজেই এই গ্যাসগুলোকে আমি বাস্তব গ্যাস বলতে পারি, এবং যে গ্যাসগুলো সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস বা অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তথা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলোকে মেনে চলে সেগুলোকে আমরা আদর্শ গ্যাস বলি। এখন গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলোকে সমন্বয় করে আমরা গ্যাসের অবস্থা সূচক রাশিগুলোকে একীভূত করে একটি সূত্র লিখতে পারি বা সমীকরণ লিখতে পারি। সেটা হচ্ছে PV সমান 1/3 mNc²। এখানে P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে আয়তন, M হচ্ছে প্রতিটি অণুর ভর, এবং C হচ্ছে গ্যাসের অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ। এখন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এখন আমরা কিছুক্ষণ পরে দেখব কেন আমাদের এখানে আমরা সাধারণ গড় নিতে পারি না, আমাদের বর্গমূল গড় বর্গবেগ নিতে হয়। আর এই সমীকরণটি কিভাবে আমরা পাই সেটা আমরা এখন আলোচনা করব না। এটা আমরা যখন পদার্থবিজ্ঞানের তাপ ও গ্যাস চ্যাপ্টার আলোচনা করব তখন আমরা PV সমান 1/3 mN² প্রতিপাদন শিখব। তো আপাতত আমরা শুধু এই সমীকরণটি এখানে কাজে লাগাবো। এখন আমরা একটি গ্যাসের যেই বেগের কয়েক ধরনের গড় ব্যবহার করা হয়, যেমন এখানে বর্গমূল গড় বর্গবেগ ব্যবহার করা হয়েছে। তো যেই সব বিভিন্ন রকমের গড় ব্যবহারের ব্যবস্থা আছে, যেমন বর্গমূল গড় বর্গবেগ, গড় গতিবেগ। তো আমরা সেগুলো আমরা একটু দেখি। সাধারণভাবে আমরা গড় পাই যদি গড় সমান আমরা জানি মোট পরিমাণকে যদি আমরা মোট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা সাধারণ গড় পেতে পারি বা গাণিতিক গড় পেতে পারি। যেমন আমরা যদি n সংখ্যক অণুর বেগ ধরে নেই C1, C2, C3 এভাবে Cn পর্যন্ত, তাহলে অণুর স্বাভাবিক বা গাণিতিক গড় হবে C1 + C2 + C3 Cn পর্যন্ত, এবং এটাকে মোট গতিবেগকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতিটি অণুর গড় গতিবেগ পাওয়া যাবে। আর RMS এর ক্ষেত্রে বা বর্গমূল গড় বর্গবেগের ক্ষেত্রে পাওয়া যায় C RMS
আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছি c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার, এভাবে যেতে যেতে cn স্কোয়ার ডিভাইড বাই মোট অণুর সংখ্যা, এটাকে আমরা বর্গমূলের মাধ্যমে আমরা রুট মিন স্কোয়ার পাই। এখন দেখা যাক কেন আমরা এখানে গড় বেগ ব্যবহার না করে বর্গ বেগ ব্যবহার করছি। আমরা মাধ্যমিকে বা নবম দশম শ্রেণীতে আমরা দেখেছি যে কোনো বস্তুর গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন এখানে আমরা ভি হচ্ছে বেগ, এখানে আমরা ভিকে আমরা যদি গ্যাসের অণুসমূহের বেগ সি দ্বারা প্রকাশ করি, তাহলে আমি এন সংখ্যক অণুর জন্য মোট গতিশক্তি পাবো। মোট গতিশক্তি সমান হচ্ছে, দুঃখিত বাজে হাতে লেখার জন্য, হাফ এম। যেহেতু আমরা স্বীকার্যে ধরে নিয়েছি প্রত্যেকটি অণুর ভর সমান, তাহলে আমি প্রত্যেকটি অণুর জন্য ভর পাবো এম, কিন্তু আমরা জানি যে অণুর একটি নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন অণুর বেগ বিভিন্ন হয়, এটা হাফ। তাহলে আমি প্রত্যেকটি মোট গতিশক্তি হবে আমার প্রত্যেকটি অণুর গতিশক্তির যোগফল। তাহলে আমি ধরলাম এন সংখ্যক অণুর গতিশক্তির যোগফল হবে হাফ এম c1 স্কোয়ার প্লাস হাফ এম c2 স্কোয়ার প্লাস হাফ এম c3 স্কোয়ার। এভাবে আমরা যেতে যেতে মোট এন সংখ্যক অণুর জন্য আমরা লিখতে পারি হাফ এম cn স্কোয়ার। এখন তাহলে আমরা এ পাশ থেকে যদি, যেহেতু প্রত্যেকটি রাশিতে হাফ এম কমন, আমরা এটাকে আলাদাভাবে ব্র্যাকেটের সাহায্যে লিখতে পারি c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস এভাবে c4 স্কোয়ার cn স্কোয়ার, এ পর্যন্ত আমরা যাব। এখন আমি যদি প্রতিটি অণুর গতিবেগ গড়ে সি ধরে নিই, তাহলে আমি দেখতে পাই যে প্রতিটি অণুর গড় গতিশক্তি হাফ এম সি স্কোয়ার। এখন কোনো চেম্বারে যদি এন সংখ্যক অণু থাকে, এখানে আমরা যেটা ধরে নিয়েছিলাম, তাহলে মোট এনটি অণুর আমাদের গতিশক্তি হবে হাফ এম এন সি স্কোয়ার। তাহলে আমরা এখন প্রথমে আমরা প্রতিটি অণুর গতিশক্তি আলাদা আলাদাভাবে যোগ করে আমরা মোট গতিশক্তি পাই। এটা মোট গতিশক্তি, এটাকে আমরা সামেশন অফ ই কে ধরতে পারি, এবং আমরা এই অণুর প্রত্যেকটি অণুর একটি গড় ধরে আমরা মোট গতিশক্তি পাচ্ছি এটা। এখন আমাদের তাহলে আমরা এভাবে বলতে পারি, যেহেতু দুটা আমরা একই গতিশক্তি হিসাব করেছি দুইভাবে, এখানে আমরা আলাদা আলাদাভাবে অণুর গতিশক্তি যোগ করে একসাথে গতিশক্তি বের করেছি আলাদাভাবে যোগ করে, আর এখানে আমি একটা গড় ধরে নিয়ে মোট অণুর গতিশক্তি এভাবে পেয়েছি। তাহলে এই দুটি গতিশক্তি অবশ্যই সমান হবে, অর্থাৎ হাফ এম এন সি স্কোয়ার সমান হচ্ছে হাফ এম এন c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার cn স্কোয়ার পর্যন্ত। এখান থেকে আমি দুই পাশের একই রাশিগুলো আমি বাদ দিয়ে পাই c স্কোয়ার সমান হচ্ছে, দুঃখিত এখানে m হবে না কারণ আমাদের এখানে n নেই, আলাদাভাবে যোগ করে আমরা এখানে বসিয়েছি। তাহলে nc স্কোয়ার সমান হচ্ছে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার cn স্কোয়ার পর্যন্ত। তাহলে আমরা
সি স্কোয়ার সমান লিখতে পারি C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার, এভাবে আমরা যাব Cn স্কোয়ার পর্যন্ত, যে n। অতএব C সমান বাই n। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে যদি অনুসময়ের মোট গতিশক্তিকে গড় দিয়ে হিসাব করতে হয় বা গড় দিয়ে প্রকাশ করতে হয়, অর্থাৎ আমি যদি একটি অণুর গতিশক্তি গড় গতিবেগ c ধরি এবং এভাবে তার সাথে তার মোট অণুর সংখ্যা দিয়ে আমি মোট গতিবেগ বের করি, তাহলে আমাকে প্রত্যেকটি অণুর গতিবেগকে বর্গ করে সেগুলো যোগ করে আমি মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করে তার বর্গমূল করে আমাকে সেই গড়টা ব্যবহার করতে হবে। এ কারণে আমরা গ্যাসের গতিতত্ত্বের সমীকরণে আমরা সাধারণ গড় ব্যবহার করতে পারি না। সাধারণ গড় যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে আমরা লিখতে পারতাম C সমান C1 প্লাস C2 প্লাস C3 প্লাস n পর্যন্ত নিচে। কারণে আমাদের বর্গমূল গড় বর্গবেগ ব্যবহার করতে হয়।